সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা জানাচ্ছি আপনাদের। প্রথমেই আজকের বিষয়ের মধ্যে আছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি হচ্ছে বাড়ি ভাড়া সহ জীবনযাত্রার যে ব্যয়, এই ব্যয়ের সর্বোচ্চ এই বিষয়টি আলোচনা করব এবং বাড়ি ভাড়া বিষয়ে রেকর্ড সৃষ্টি করেছে নিউ ইয়র্ক সিটি। সো যারা নিউ ইয়র্ক সিটিতে কর্মজীবী মানুষ, তাদের যে কি অবস্থা, ত্রাহি অবস্থা, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আজকে আলোচনা করব আদালতের নির্দেশ উপেক্ষা করে দীর্ঘদিন ধরে আইস হেফাজতে অভিবাসী শিশুরা আটক এবং বাড়ছে উদ্বেগ। এবং অনেক ইমিগ্রেন্টরাও, ইনক্লুডিং বাংলাদেশে অনেক ইমিগ্রেন্ট ডিপোর্ট হয়েছেন। অনেকেই আপনার এই ডিটেনশন সেন্টারে আছেন এবং তাদের আত্মীয় স্বজন যারা আছেন তারা অনেকটা আতঙ্ক এবং উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছেন। আমরা আলোচনা করব আজকে যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন ফ্লোরিডা গভর্নর। এই বিষয়টি আমরা আজকে জানার চেষ্টা করব এবং প্রচণ্ড শীতে নিজেকে সুরক্ষিত রাখবেন কিভাবে, এই বিষয়টি আলোচনা করব। আমরা আলোচনা করব যে আপনারা জানেন যে এটি বাংলাদেশের মহান বিজয়ের মাস। এই মাসে বিজয় দিবসের যে প্রেক্ষাপট, স্বাধীনতা যুদ্ধের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটি কীভাবে সূচিত হয়েছিল এবং আজকের যে অবস্থান, এই বিষয়ে একটু জানার চেষ্টা করব। এবং আমরা বাংলাদেশের যে নির্বাচন, এই নির্বাচনের সংখ্যালঘু সম্প্রদায়ের কী অবস্থান, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, জনাব জয়নুল আবেদিন, জনাব শীতাংশু গুহা আমাদের সাথে যুক্ত হবেন, এবং ইব্রাহিম চৌধুরী খোকন এবং আরিফুল ইসলাম। থ্যাংক ইউ সবাইকে যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। যাই হোক, আমরা শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন আপনাদের প্রিয় নাজমুল আহসান। তার আগে যারা ফেসবুকে আমাদের পরিবার আছেন, ইটস এ ফ্যামিলি গ্যাদারিং। ফেসবুকে যারা আছেন, যারা দেখছেন ফেসবুকে, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি, এবং আশা করছি আপনারা অনুষ্ঠানটি আপনাদের পরিবার পরিজন বন্ধুবান্ধব যারা আছেন সবার সাথে শেয়ার করে নেবেন। যাচ্ছি নাজমুল আহসান আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা, ফ্যামিলি, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বছর প্রায় শেষ, ডিসেম্বর মাসের 9 তারিখ, আর 21-22টি দিন আছে এবছরের। এবং বেশ নিউ ইয়র্কে বেশ শীতও পড়তে শুরু করেছে ইতিমধ্যেই, এবং গতকাল ছিল সবচেয়ে কোল্ডেস্ট ডে। আজকে অতটা খারাপ নয় গতকালকের তুলনায়, বাট স্টিল ঠান্ডা। আপনারা সাবধানে থাকবেন এবং আগামী দিন কয়েক শীতের শীতের চাপটা আরো বেশি অনুভব করতে পারবেন, আপনারা হয়তো পারেন যেমন আশঙ্কায় আবহাওয়াবিদরা জানিয়েছে। আর নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টের যে বিষয়টি তাহার একটু আগে উল্লেখ হলো, সেটি একটু পরে আপনাদের আমি বিস্তারিত জানাচ্ছি। এটি যে পরিমাণ বেড়েছে যে অ্যাফোর্ডেবল শব্দটিও বোধহয় এখন আর ব্যবহার করা যাবে না নিউ ইয়র্ক সিটির, বিশেষ করে এক বেডরুমের অ্যাপার্টমেন্টের যে চাহিদা, আমি একটু পরে আপনাদের বলছি। আর তার আগে বলে দেই, প্রেসিডেন্ট ট্রাম্প আবারও চাপ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপরে, এবং তিনি বলেছেন যে জেলেনস্কির কোনো গতি নাই এই এই তার প্রস্তাব মেনে নেওয়া, অর্থাৎ জমি দিয়ে শান্তি অর্জন করা ছাড়া, জমির বিনিময়ে, ইউক্রেনের জমির বিনিময়ে রাশিয়ার নিকট থেকে শান্তি অর্জন করা ছাড়া, প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায় ইউক্রেনের আর কোনো গতি পথ কোনোটাই খোলা নেই, এমনটি তিনি স্পষ্ট করে জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে এটাই এখন বাস্তব, যে যদি শান্তি অর্জনই করতে হয় তাহলে ইউক্রেনকে তার কিছু জমি ছেড়ে দিতে হবে। যে বিষয়টি গতকাল আমি জানিয়েছিলাম যে ইউক্রেনের জনগণ পক্ষে, ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন তাদের পক্ষে কোনোভাবেই সেই প্রস্তাবটি মেনে নেওয়া সম্ভব না, তাদের সংবিধানের কারণে সম্ভব না, দেশপ্রেমের কারণে সম্ভব না, এবং সর্বোপরি সার্বভৌমত্বের কারণে সম্ভব না। অতএব তারপরেও আজকে প্রেসিডেন্ট ট্রাম্প, যা জানা গেল যে গতকালই প্রেসিডেন্ট ট্রাম্প চাপ সৃষ্টি করেছেন, তবে শেষ পর্যন্ত জেলেনস্কি প্রেসিডেন্ট ট্রাম্পের বিষয়ে এখনো কোনো সম্মতি সূচক মন্তব্য করেননি। তবে এবং তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এও বলেছেন যে এখন পথ, যে সামনে যে গতি, সেই গতিটি নির্ভর করছে জেলেনস্কির উপরে। এই বলটি ঘুরাতে হবে জেলেনস্কিকে। আর তাই জেলেনস্কি কি করবেন সেটা হয়তো আগামী দিন কয়েকের মধ্যে আমরা জানতে পারবো। তবে পলিটিকো সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এক প্রশ্নের উত্তরে বলেছেন, এটা অবধারিত এবং অবশ্যই দেখা যাচ্ছে যে ইউক্রেন এই যুদ্ধে হেরে যাচ্ছে, ইউক্রেন ইজ লুজিং। এই কথাটি স্পষ্ট করে তিনি আবারও বলেছেন, আগেও বলেছিলেন, এবার আবারও বললেন। এবং সেজন্যই তিনি চাচ্ছেন যে, হয়তো প্রেসিডেন্ট সেই কথাটি পলিটিকোকে স্পষ্ট করে উল্লেখ করেননি, তবে প্রেসিডেন্টের যে ভাষাটি ছিল সেটি হচ্ছে যে
ইউক্রেনের যুদ্ধে হেরে যাচ্ছে, এবং যদি যুদ্ধ অব্যাহত থাকে রাশিয়া হয়তো আরো অনেক কিছু দখল করে ফেলবে। সেই ধারণায় তিনি, সেই ভয়টাই ইউক্রেনের প্রেসিডেন্টকে দেওয়ার চেষ্টা করেছেন। যতটা দ্রুত সম্ভব যতটুকু জমি রাশিয়া নিয়েছে ততটুকুই রাশিয়া সন্তুষ্ট থেকে শান্তি প্রস্তাবে, রাশিয়ার শান্তির প্রস্তাবে, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প মূলত দিয়েছেন, কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট সেটাতে বেজায় খুশি। তার কারণ রাশিয়া যে দাবিগুলো করেছিল তার সবগুলোই প্রায় প্রেসিডেন্ট ট্রাম্প মেনে নিয়েছেন এবং তার শান্তি প্রস্তাবে উল্লেখ করেছেন। সুপ্রিম কোর্ট আবারও যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদের পক্ষে একটি রায় খুব সম্ভবত দিতে যাচ্ছে, এবং সেই রায়টি হচ্ছে যে ক্যাম্পেইন ফাইন্যান্সিং, নির্বাচনী তহবিল ব্যবহারের বিষয়কে কেন্দ্র করে, এবং সেটি যে মামলাটি এখন সুপ্রিম কোর্টের সামনে রয়েছে, সেই মামলায় রিপাবলিকানদের প্রস্তাবে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারকদের নিকট থেকে, যাদের তিনজনকেই নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রে তিনি খুব সম্ভবত সাম্প্রতিক ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট যিনি তার একই মেয়াদে তিনজনকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দিতে পেরেছিলেন, এবং সেই ফল, তার ফলেই এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত রক্ষণশীলদের মতামত অনুযায়ী দেওয়া হচ্ছে। এবং তারই একটি নমুনা আমি গতকাল উল্লেখ করেছি যে প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে সেটিও আসতে পারে আগামী দিন কয়েকের মধ্যে সুপ্রিম কোর্টের মতামত। আরেকটি যেটি আসতেছে সেটি হচ্ছে যে ক্যাম্পেইন ফাইন্যান্স, অর্থাৎ নির্বাচনী তহবিলে অর্থ ব্যয় করার এখন যে সীমা পরিসীমা রয়েছে সেটিকে উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছে রিপাবলিকানরা, এবং রিপাবলিকানদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি তাদের নির্বাচনী প্রচারণা ব্যয়ের যে সীমা রেখা টানা হয়েছে সেটি অযৌক্তিক রাজনৈতিক প্রচারণার ক্ষেত্রে, এবং যদি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত রিপাবলিকানদের অনুকূলে যায় তাহলে তাহলে রিপাবলিকানদের পক্ষে সুপার পিএসি, সুপার প্যাক যেটা আমাকে বলি, পাবলিক অ্যাকশন কমিটির ফান্ডে যে অর্থগুলি আসে, যেগুলি যেগুলির কোনো হিসাবই আসলে মূলত নির্বাচন কমিশনকে দিতে হয় না, আর সেই অর্থর লাগাম টেনে ধরা যেহেতু আর সম্ভব থাকবে না, সীমা পরিসীমা থাকবে না, অতএব রিপাবলিকানরা নির্বাচনী প্রচারণায় কিছুটা হলেও এগিয়ে থাকার একটি সুযোগ সৃষ্টি হবে, এবং সেই সুযোগটি যদি এই সুপ্রিম কোর্ট তাদের অনুকূলে সিদ্ধান্তটি দেয়, অর্থাৎ ক্যাম্পেইন ফাইন্যান্সের নির্বাচনী প্রচার তহবিল ব্যবহার করার ক্ষেত্রে যে যে এখন যে সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতা প্রত্যাহার করে নিলে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির এক্সিকিউটিভ ব্রুস ব্ল্যাকম্যান, যিনি দাবি করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পও তার ঘনিষ্ঠ বন্ধু, এবং তিনি নির্বাচনী গভর্নর, নিউ ইয়র্কের গভর্নর নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন যে স্টেফানি, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের আরেকজন প্রিয় মানুষ, যাকে প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পর্যন্ত নিয়োগ দিয়েছিলেন, পরে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেটদের সংখ্যা সামান্য থাকায় ভোটাভুটিতে সহায়তা করার জন্য তাকে সেই পদে না দিয়ে কংগ্রেস সদস্য রেখে দেওয়া হয়েছে। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের, তিনি অবশ্য বলেছেন, দাবিও করেছেন তার নির্বাচনী গভর্নর নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করার সময় যে তিনিও প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন পুষ্ট। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি এখনো কাউকে সমর্থন করেছেন এমনটি বলেননি। ব্রুস ব্ল্যাকম্যান এবং স্টেফানিকের মধ্যে রিপাবলিকান প্রাইমারি অনুষ্ঠিত হবে, যদিও সাম্প্রতিক যে জরিপগুলো দেখা যাচ্ছে সেই জরিপে স্টেফানিক কিছুটা এগিয়ে আছেন, এবং তিনি ধীরে ধীরে দিনে দিনে গভর্নর হুকুলের সাথে তার ব্যবধান কমিয়ে আনার যে একটা গতি লক্ষ্য করা গেছে সাম্প্রতিক জরিপগুলোতে। ব্রুস ব্ল্যাকম্যান এসে সেখানে হয়তো বা কিছুটা বাধা সৃষ্টি করতে পারেন। রিপাবলিকান প্রাইমারি অনুষ্ঠিত হবে যেহেতু দুজন প্রার্থী আছেন। ডেমোক্রেটিক প্রাইমারি গভর্নর হুকুল এখনো পর্যন্ত ডেমোক্র্যাট পদে একমাত্র প্রতিদ্বন্দ্বিতা হলো সম্প্রতি তারই ভাই, তারই লেফটেন্যান্ট গভর্নর ডেলগাডো গভর্নর পদে নির্বাচনের প্রতিনিধিত্ব ঘোষণা দিয়েছেন ডেমোক্রেটিক প্রাইমারিতে। অতএব দেখা যাচ্ছে যে আনুষ্ঠানিকভাবে দুইজন রিপাবলিকান এবং এখন পর্যন্ত দুইজন ডেমোক্র্যাট, বর্তমান গভর্নর হুকুল এবং লেফটেন্যান্ট গভর্নর ডেলগাডো, দুজনেই ডেমোক্রেটিক নমিনেশন, ডেমোক্রেটিক পার্টির পক্ষে প্রার্থিতার জন্য প্রাইমারিতে লড়বেন, এবং রিপাবলিকানদের পক্ষে লড়বেন স্টেফানিক এবং ব্রুস ব্ল্যাকম্যান, যিনি নাসাউ কাউন্টির প্রধান নির্বাহী।
এই দুজনের মধ্যে। অতএব দেখা যাচ্ছে নিউ ইয়র্কে প্রাইমারি মৌসুমটি অন্তত বেশ সরগরম হয়ে উঠবে। আগামী জুনে এই প্রাইমারি গুলো অনুষ্ঠিত হবে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি এটি হচ্ছে যে তবে ব্ল্যাকম্যান যে বিষয়টি বলেছেন আজকে তার প্রতিনিধি ঘোষণা করার সময়, যে তিনি নিউ ইয়র্কে আরো নিরাপদ, নিউ ইয়র্ক স্টেটকে আরো নিরাপদ স্টেটে রূপান্তরিত করার জন্য তার কিছু পরিকল্পনা রয়েছে, এবং তিনি মনে করেন যে নিউ ইয়র্ক স্টেটের নিরাপত্তা প্রদানে, নিউ ইয়র্কবাসীর নিরাপত্তা প্রদানে ডেমোক্রেটিক গভর্নর মুকুল ব্যক্ত হয়েছেন এবং তিনি সফল হবেন, সেটিও তিনি বলেছেন। যদিও ডেমোক্র্যাটদের জন্য আজকে আরেকটি উল্লাসের দিন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আরেকটি হতাশার দিন। ডেমোক্রেটিক প্রার্থী মায়ামি গভর্নর পদে প্রায় 3 দশক পরে, 30 বছর পরে একজন ডেমোক্রেট মায়ামির মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি হারিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পেরই এন্ডোর্স করা প্রার্থীকে, এবং তিনি হচ্ছেন ডেমোক্রেটিক প্রার্থী আইলিন হিগিন্স। তিনি হারিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থিত এন্ডোর্স করা প্রার্থী তিনি, এবং তিনি মায়ামি ডেড কাউন্টির সাবেক কমিশনার মিসেস হিগিন্স। তিনি হারিয়েছেন রিপাবলিকান এমিলিও গনজালেসকে, যাকে সমর্থন দিয়েছেন, যদিও নির্বাচনী প্রচারণায় অংশ নেননি প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু নির্বাচনের 3-4 দিন আগে তিনি যথেষ্ট টুইট করেছেন, বিভিন্ন ভাগে বিভিন্ন উপায়ে তার প্রতি তার সমর্থনের কথা ব্যক্ত করেছেন। কিন্তু আজকে তিনি পরাজিত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন সত্ত্বেও, এবং 30 বছর পর মায়ামি নগরীর, যেটি রন ডিসান্টিসের এলাকা, ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস, ফ্লোরিডার গভর্নর আপনারা জানেন অত্যন্ত কট্টর একজন রিপাবলিকান গভর্নর হিসেবে তিনি ইতিমধ্যেই পরিচিতি পেয়েছেন, তারই এলাকায় নির্বাচিত হয়েছেন আরেকজন ডেমোক্র্যাট মেয়র হিসেবে ক্রিস হিগিন্স। এবং এটি ডেমোক্র্যাট পার্টির বিজয় রথ যেটি শুরু হয়েছে সম্প্রতি, সেটি অব্যাহত রয়েছে এখনো পর্যন্ত। এবং মায়ামির মতো একটি গুরুত্বপূর্ণ শহরের মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট, নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট, সোশ্যালিস্ট, নিউ জার্সির গভর্নর পদে পুনর্নির্বাচিত হয়েছেন গভর্নর পদে ডেমোক্র্যাট। অতএব আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্পের এই ধারাবাহিক ব্যর্থতা রিপাবলিকান পার্টির মধ্যে কিছুটা উদ্বেগের সঞ্চার করেছে, সেটা বলাই বাহুল্য। আরো 39 জন বাংলাদেশিকে হাত করা এবং পায়ে শিকল বেঁধে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে। এটি বাংলাদেশিদের তৃতীয় দল। এই পর্যন্ত প্রায় 300-র মতো বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করার পর তাদেরকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করা হয়েছে, এবং যে প্রক্রিয়ায় তাদের ডিপোর্ট করা হয়েছে, এই প্রক্রিয়ায় তাদের পক্ষে যুক্তরাষ্ট্রে ফিরে আসা আর কখনো সম্ভব হবে না। নিউ ইয়র্ক সিটি, আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটির বেশ রাস্তাঘাট বেশ বিপজ্জনক। তার থেকে বিপজ্জনক হচ্ছে রাস্তাঘাটগুলোর ক্রসওয়ার্ক, অর্থাৎ রাস্তা পার হওয়ার জন্য যে চারদিকে যে 4টি কোণা রয়েছে, সেই কোণাগুলো খুব বিপজ্জনক নিউ ইয়র্ক সিটিতে। এবং আজকে একটি প্রতিষ্ঠান যারা এই জরিপ চালিয়েছে, এবং তারা সেই জরিপে দেখা যাচ্ছে যে 118টি ইন্টারসেকশন রয়েছে, ক্রসওয়ার্ক বলে যেটাকে আমরা, ক্রস রোড 118টি রয়েছে, যেটিতে গত বছর 5 জন কিংবা তার চাইতে 5 জন কিংবা তার চাইতে বেশি মানুষ হয় গুরুতর আহত হয়েছেন, নতুবা নিহত হয়েছেন। 118টি এই ধরনের ক্রস সেকশন, অর্থাৎ যেটাকে আমরা বলি ইন্টারসেকশন, রাস্তার ইন্টারসেকশন, সেই ইন্টারসেকশন গুলোকে কিভাবে আরো নিরাপদ করা যায় সেই ব্যাপারে সেই সংগঠনটি আজকে পরামর্শ দিয়ে বলেছে যে তাদের পরামর্শ হচ্ছে যে ইন্টারসেকশন গুলোর 20 ফুটের মধ্যে কোনো গাড়িকে পার না করতে দেওয়ার বিধান রাখলেই দুর্ঘটনা অনেকটা হ্রাস পাবে। এবং তারা সেটি বলেছেন যে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের কাছে তারা এই প্রস্তাবটি রেখেছেন, এবং সেই গ্রুপটি হচ্ছে তারা, এবং আমি বলে দিচ্ছি সেই গ্রুপটির হিসাব অনুযায়ী যে ম্যাপ তারা দিয়েছেন আজকে, নিউ ইয়র্ক সিটির মোস্ট ডেঞ্জারাস ইন্টারসেকশন, সবথেকে বিপজ্জনক ইন্টারসেকশন গুলির যে তালিকা দিয়েছেন সেটি আপনাদের আমি পড়ছি। ম্যানহাটনে সেটি হচ্ছে ওয়েস্ট 120 স্ট্রিট এবং লেনক্স এভিনিউর ইন্টারসেকশনটি ম্যানহাটনে। নিউ ইয়র্কে সেটি আমরা সবাই হয়তো অনেকে জানি, কুইন্সের যেটি সবচেয়ে ডেডলিয়েস্ট ব্লুবার্ড বলা হয়, যদিও অনেক সময় সেটি হচ্ছে যে সেটি কিন্তু এখন আর নেই। কুইন্স ব্লুবার্ড এখন অনেকটা নিরাপদ। এখন বিপজ্জনক হচ্ছে নর্দার্ন ব্লুবার্ড এবং 48তম স্ট্রিটের কোনাটি। আমি আবারও বলি, কুইন্সে নর্দার্ন বুলভার্ড এবং 48তম স্ট্রিটের কোনাটি, ব্রুকলিনে ফ্ল্যাটবুশ এভিনিউ এবং এভিনিউ এইচ ব্রুকলিনে, এবং ব্রাকনার বুলভার্ড এবং সেন্ট অ্যান্স এভিনিউ ব্রঙ্কসে, ব্রাকনার বুলভার্ড এবং সেন্ট
অ্যান্স এভিনিউ ব্রঙ্কসে, এবং আরেকটি হচ্ছে স্ট্যাটেন আইল্যান্ডে আন্টন স্ট্রিট এবং রিচমন্ড রোড, এটি হচ্ছে স্ট্যাটেন আইল্যান্ডের ইন্টারসেকশন। এগুলি হচ্ছে সবচেয়ে বিপজ্জনক, 5টি বিপজ্জনক 5 বড়তে ইন্টারসেকশনের কথা আপনাদের উল্লেখ করুন। আপনারা যদি কখনোই রাস্তাগুলি সামনে যান, খুব সতর্কতা অবলম্বন করবেন, কারণ গত বছর এই রাস্তাগুলোর এই ইন্টারসেকশনগুলিতে কমপক্ষে 5 জন মানুষ হয় আহত হয়েছেন গুরুতরভাবে, নতুবা নিহত হয়েছেন। নিউ ইয়র্ক শহরে বাড়ি ভাড়ার বৃদ্ধি এতটাই বেড়েছে যে এটি সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে আলোচনার সূত্রপাত করেছে, বিশেষ করে এক বেডরুমের অ্যাপার্টমেন্ট। 2021 সাল থেকে এই পর্যন্ত যে হারে নিউ ইয়র্ক সিটি অ্যাপার্টমেন্ট বাড়ি ভাড়া বেড়েছে, সেটি আজকে পরিমাপ দিয়েছে, সেটি পাওয়া গিয়েছে ল্যান্ডিং ট্রি বলে একটি প্রতিষ্ঠানের জরিপ থেকে। এবং সেই জরিপে তারা জানাচ্ছে, যদিও নিউ ইয়র্কবাসী এতে খুব একটা বিচলিত নন, তারা প্রায় স্বাভাবিকভাবেই এটি মেনে নিচ্ছেন যে প্রতি বছরে নিউ ইয়র্কে বাড়ি ভাড়া, যদিও বলা হয় যে মুদ্রাস্ফীতি ইনফ্লেশনের সাথে সামঞ্জস্য রেখে বৃদ্ধি পাবে, কিন্তু কিছু কিছু এলাকায় বাড়ি ভাড়া এতটাই বাড়ে চাহিদার কারণে যে সেখানে কোনো শতকের হিসাবে কিংবা পার্সেন্টেজের হিসাবে সেটি নির্ধারণ করা যায় না। তবে একটি জিনিস বলা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে যারা বসবাস করেন, তাদের আয়ের একটি বড় অংশ, অনেকের ক্ষেত্রে 2/3 বেশি, আর সেটি তাদের শুধু বাড়ি ভাড়ার কারণে, বাড়ি ভাড়ার জন্য ব্যয় করতে হচ্ছে। এবং সেটি হচ্ছে যে 2021 2026 যে হিসাবটি তারা মার্কেট রেন্ট 1 বেডরুম অ্যাপার্টমেন্টে দিয়েছেন, গড়ে 5 বছরে বাড়ি ভাড়া, আমি আবারও বলি গড়ে, কোনো নির্দিষ্ট অ্যাপার্টমেন্ট নয়, গড়ে নিউ ইয়র্ক শহরে 1 বেডরুমের অ্যাপার্টমেন্টের ভাড়া গত 5 বছরে বেড়েছে গড় প্রতি অ্যাপার্টমেন্টে $457, যেটি নিউ ইয়র্কের সমগ্র যুক্তরাষ্ট্রের বড় বড় 50টি মেট্রো এলাকার চাইতে সবচেয়ে বেশি হারে বেড়েছে। তবে এবং সেটি হচ্ছে সেটি হচ্ছে যে মার্কেট রেটে $457 বেড়েছে গড় পড়তায় 50টি মেট্রো স্টেটে যুক্তরাষ্ট্রে, কিন্তু নিউ ইয়র্ক সিটিতে বেড়েছে গড়ে গত 5 বছরে $854, যেটি $1801 ছিল 2021 সালে যে অ্যাপার্টমেন্টের ভাড়া নিউ ইয়র্ক শহরে, সেটি এবছর 2025-এর শেষ দিকে এসে দাঁড়াচ্ছে $2665। অর্থাৎ সমগ্র যুক্তরাষ্ট্রের 50টি বড় নগরীতে গড় পড়তায় 5 বছরে বাড়ি ভাড়া বেড়েছে প্রতি অ্যাপার্টমেন্টে 1 বেডরুম $457, কিন্তু নিউ ইয়র্ক শহরে সিটিতে সেটি বেড়েছে $854, প্রায় ডবল, প্রায় দ্বিগুণ। অতএব নিউ ইয়র্কবাসী হাঁপিয়ে উঠেছেন, এবং এই জন্যই অ্যাফোর্ডেবল শব্দটির এখন ব্যবহার কিভাবে সম্ভব সেটি ব্যাপার বিষয়। তবে নতুন মেয়র প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নিউ ইয়র্কবাসীকে অ্যাফোর্ডেবল করার চেষ্টা করবেন, অন্তত অ্যাপার্টমেন্টের দিক থেকে, এবং সেই বিষয়টি এখন তার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ। শেষ করছি, যারা ওমনি কার্ড ব্যবহার করেন, OMNY ওমনি নতুন ভাড়া প্রদানের সিস্টেম নিউ ইয়র্ক সিটি সাবওয়ে এবং বাসে ব্যবহার করা হচ্ছে, এবং জানুয়ারির, আপনারা জানেন যে জানুয়ারির ডিসেম্বর 21 তারিখের পর থেকে আপনারা কেউই আর নতুন ভাবে মেট্রো কার্ড ক্রয় করতে পারবেন না। মেট্রো কার্ডকে আনুষ্ঠানিক বিদায় জানানো হবে বিক্রির দিক থেকে অন্তত 31শে ডিসেম্বর। তবে যাদের কাছে মেট্রো কার্ডের অর্থ থেকে যাবে, তারা সেটি ব্যবহার করতে পারবেন যতক্ষণ পর্যন্ত সেই অর্থ শেষ না হয়। তবে একটি সুযোগ দেওয়া হচ্ছে নিউ ইয়র্ক সিটির বেশ কয়েকটি MTA কাস্টমার সার্ভিস সেন্টারে, যারা মেট্রো কার্ডের পরিবর্তে বিনামূল্যে ওমনি কার্ড নিতে চান, তাদেরকে বাকি যে অর্থ তাদের থেকে যা রয়ে গেছে মেট্রো কার্ডে, সেটি সেই ওমনি কার্ডে ট্রান্সফার করা হবে। তবে সুখবর হচ্ছে লং আইল্যান্ড বাসীদের জন্য, এতদিন লং আইল্যান্ড বাসীর পক্ষে ওমনি কার্ড বা ওমনি সিস্টেমে ভাড়া প্রদান করা সম্ভব ছিল না। জানুয়ারি 4 তারিখ থেকে নাইস নাসাউ ইন্টারকান্ট্রি এক্সচেঞ্জ বাস যারা ব্যবহার করেন জামাইকা থেকে বিশেষ করে, তারা এই ওমনি সিস্টেমও ভাড়া প্রদান করতে পারবেন, এবং সাবওয়ে এবং নাইস বাসের ট্রান্সফার হবে বিনামূল্যে। আপাতত এখানেই শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনার সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। এবং আপনি যেটা একটু আগে আলোচনা করলেন বাড়ি ভাড়ার ব্যাপার, জিয়া ভাই, ডক্টর জিয়াউদ্দিন সাহেব আপনি আমাদের সাথে আছেন, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আরিফ আমাদের সাথে আছেন, থ্যাংক ইউ। একটু বাড়ি ভাড়া নিয়ে একটু আলোচনা করি। জনাব জয়নুল আবদিন আমাদের সাথে আছেন। জয়নুল আবদিন ভাই, আপনি তো শুনেছেন যে নিউ ইয়র্ক সিটিতে যে সবচেয়ে বেশি, নেশনের মধ্যে সবচেয়ে বাড়ি ভাড়ার সংখ্যা সবচেয়ে বেশি, এবং আপনি তো এই বিজনেসের সাথে কিছুটা ইনভলভ, রিয়েল এস্টেটের সাথে আপনি ইনভলভ, কারণ কি, এবং এটার কোনো ডু ইউ হ্যাভ এনি টিপস যেটা আমাদের কমিউনিটির লোকজন যারা এই বাড়ি ভাড়ার জন্য খুবই অতিষ্ঠ যাদের জীবন, তারা হেল্প পেতে পারেন? ধন্যবাদ।
টাইম টিভির দর্শক শ্রোতা এবং সব প্যানেলিস্টদের। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বাড়ি ভাড়া, অ্যাপার্টমেন্ট ভাড়া। ল্যান্ডিং ট্রি, এটা হচ্ছে ল্যান্ডিং ট্রির একটা রিপোর্ট যেটা একটু আগে নাজমুল ভাই পড়ে শোনালেন। ল্যান্ডিং ট্রির রিপোর্ট অনুসারে 2021 থেকে 2026 এই সময়ের মধ্যে ইউএসের 50টি মেট্রো সিটির যে ভাড়া যেভাবে বেড়েছে, অ্যাভারেজ যেটা হলো 457, কিন্তু নিউ ইয়র্ক হচ্ছে একেবারে চ্যাম্পিয়ন এই ব্যাপারে। নিউ ইয়র্ক হচ্ছে $854, সান-দিয়েগো সেকেন্ড রানার্স আপ হুইচ ইজ 817, এবং মিয়ামি হচ্ছে 764, যেটা হলো 1 বেডরুম অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে। আর 2 বেডরুম দেখা যাচ্ছে নিউ ইয়র্কে বেড়েছে $885, সান-দিয়েগোতে 877 এবং মিয়ামিতে 857, অর্থাৎ খুব কাছাকাছি। তো এই যে ভাড়ার যেই বাড়তি যেই একটা ট্রেন্ড, এটা দেখা যাচ্ছে যে মানুষের যে ইনকাম তার প্রায় অর্ধেক, কমপক্ষে অর্ধেক অথবা 2/3 অনেকের ক্ষেত্রে বাড়ি ভাড়াতে চলে যায়। যেটি এখন ব্যাপারটা হচ্ছে কেন হচ্ছে, তার কারণ হচ্ছে যে ক্রমবর্ধমান জনসংখ্যা এবং অ্যাপার্টমেন্টের যে চাহিদা সেই তুলনায় সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। কারণ নিউ ইয়র্কের কিছু কিছু এলাকায় আপনি কখনো দেখবেন না যে ফর রেন্ট লাগানো আছে বা এই ধরনের কোনো অ্যাড দরকার হয়। আপনার অ্যাপার্টমেন্ট অ্যাভেলেবেল হয়, স্ট্র্যাটেজি বা কোনো কিছুতে দিলেই দেখা যায় একটা অ্যাপার্টমেন্টের জন্য অনেক ক্যান্ডিডেটরা আসে। এতে করে যেটা হয় সেটা হলো যে রেন্ট স্টাবিলাইজড অ্যাপার্টমেন্টগুলো ছাড়া অন্যান্য অনেক অ্যাপার্টমেন্ট যেগুলো ফ্রি মার্কেট আছে, তারা যে কোনো হারে কিন্তু ভাড়াটা চার্জ করতে পারে। মালিকদের এই সুযোগটা রয়ে গেছে, তো যার ফলে এই সুযোগটা তারা ব্যবহার করে। আর দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে যে এর কারণ, এর ফলশ্রুতিতে যারা ওয়েজ আর্নার আছে বা যারা ইনকাম প্রডিউসিং করে, তাদের যে একটা মানে ইনকামের সাথে তাদের বাড়ি ভাড়ার কোনো সামঞ্জস্য নাই। অর্থাৎ ইনকামটা যেভাবে বাড়ছে, বাড়ি ভাড়াটা তার কয়েক গুণ বেশি বাড়তেছে, ফলে এদের মধ্যে একটা হতাশাও লক্ষ্য করা যায়। তো যে জিনিসটি আমাদের কাছে লক্ষণীয় সেটি হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। এবং আরেকটি এই কারণেই তো আমরা যদি নিউ ইয়র্কের কথা বলি, নিউ ইয়র্ককে একটা অ্যাফোর্ডেবল সিটি হিসাবে গড়ে তোলার জন্য নতুন মেয়র যেই প্রতিশ্রুতি দিয়েছে, কারণ হচ্ছে দেখা গেল যে নিউ ইয়র্ক সিটি থেকে মানুষগুলো পার্শ্ববর্তী অনেকে নিউ জার্সিতে থেকে নিউ ইয়র্কে অফিস করে, আরো 2 ঘন্টা ড্রাইভ করে এসে অফিস করতেছে। তার কারণ হচ্ছে একটাই কারণ, সেটা হলো মানুষ সাবার্বে চলে যায় যাতে বাড়ি ভাড়াটা বা অ্যাপার্টমেন্ট ভাড়াটা কম দিতে হয়। তো এই যে সাফারিংসটা, এটাকে লাঘব করার জন্যই হয়তো মানে নিউ ইয়র্কের নতুন মেয়র যেই প্রতিশ্রুতি দিয়েছে অ্যাফোর্ডেবিলিটির যে বিষয়টি এবং রেন্ট তার মধ্যে অন্যতম, এবং সেই চেষ্টাটি করা হবে। তো মুদ্রা কথা হচ্ছে যে ইউনাইটেড স্টেটসের যে 50টি মেট্রো এরিয়া, এই 50টি মেট্রো এরিয়ার স্ট্যাটিস্টিক্সে যেটা দেখা গেল যে নিউ ইয়র্কে যেভাবে বাড়ছে বাড়ি ভাড়া যেভাবে পাগলা ঘোলার মতো বাড়তেছে, সেটা অন্য সিটিগুলোর তুলনায় ডেফিনেটলি অনেক অনেক বেশি, যেটা মানে কনজিউমার যারা আছে তাদের জন্য একটা না বিশ্বাসের বিষয়। থ্যাংক ইউ। কারণ হচ্ছে সাপ্লাই এন্ড ডিমান্ড। রাইট। সো আপনাকে এবং নাজমুল হাসান দুজনকেই প্রশ্ন করতে চাই যে মেয়র মামদানি যারা বলছেন অ্যাফোর্ডেবল নিউ ইয়র্ক অ্যান্ড অ্যাফোর্ডেবল হাউজিং, হাউ দে উইল মেক ইট অ্যাফোর্ডেবল, যেহেতু সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে কোনো মিল নাই। এক্ষেত্রে উনি তো আর এমন না যে ওনার হাতের মধ্যে উনি হাত দিয়ে কিছু বাড়ি বানিয়ে আপনার লোকজনকে দিয়ে দেবেন, এমন তো অবস্থা নাই। হাউ ইট উইল এক্সকিউজ মি, কীভাবে এটা সম্ভব হবে নাজমুল হাসান? জটিল প্রশ্ন এবং কঠিন প্রশ্ন দুইটাই একসাথে। উত্তর, প্রথম কথা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে মেয়র মামদানি যদি দায়িত্বভার গ্রহণ করার পর অ্যাপার্টমেন্ট বানানো শুরু করেন, নিউ ইয়র্ক সিটিতে টোটাল ডিমান্ড হচ্ছে প্রায় 7 লক্ষের মতো অ্যাপার্টমেন্টের, কিন্তু অ্যাপার্টমেন্ট আছে
অ্যাভেলেবল মানে ব্যবহারযোগ্য এবং বাস করছেন এমন অ্যাপার্টমেন্টের সংখ্যা 3.25 লাখের মতন। শর্টেজ কত? প্রায় 3 লাখ অ্যাপার্টমেন্ট। এখন এই 3 লাখ অ্যাপার্টমেন্ট যদি বানানো সম্ভব হয়, যদি 3 লাখও না বানানো, অন্তত 2 লাখ বানালেও অ্যাপার্টমেন্টের সাপ্লাইটা অনেক বেড়ে যাবে। একটু আগে যেটা শুনলাম আমরা, সাপ্লাই এন্ড ডিমান্ড অলওয়েজ যে কোনো জিনিসের উপর দাম বৃদ্ধি কম ওঠানামার উপর নির্ভর করে। নিউ ইয়র্ক সিটিতে ল্যান্ডলর্ডরা কিংবা বড় বড় রিয়েল এস্টেট যারা আছেন, তারা পুরনো বাড়ি কিনে ফিক্স করে নতুন ভাবে বেচেন। নতুন বাড়ি খুব কমই নির্মাণ করা, এটা হচ্ছে একটা ব্যাপার। আর সেকেন্ড থিং, যে ব্যাপারগুলো দেখা দিচ্ছে এখন সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে এই নতুন বাড়ির ফাইন্যান্সিং অর্থাৎ নতুন নিউ বিল্ড হাউসের ক্ষেত্রে ব্যাংকগুলিও তেমন আগ্রহ দেখাচ্ছে না। আর এমন যেমন ধরেন তাহের, আপনি অ্যাস্টোরিয়ার কথা, অ্যাস্টোরিয়া এলাকায় থাকেন, আপনি অ্যাস্টোরিয়া দেখেন, অ্যাস্টোরিয়াতে কয়টা নতুন অ্যাপার্টমেন্ট ক্রিয়েট হয়েছে? হয়তো বড়জোর 1000 হবে, 800-900 হবে, হিসাব করলে দেখবেন। নর্দার্ন বুলভার্ড এবং ওই এলাকায় কিছু নতুন অ্যাপার্টমেন্ট আমরা দেখছি, যেগুলো আগে দোকানঘাট ছিল। তো এইটাতে তো এইভাবে তো সম্ভব না। এখন মামদানি যে প্রস্তাবটা করেছেন, তিনি অ্যাফোর্ডেবল করবেন। এখন অ্যাফোর্ডেবল করার দুইটা দিক আছে। একটা হচ্ছে হয় আপনি যিনি বাসা ব্যবহার করবেন তার আয় বাড়িয়ে দেবেন, ফাইন, সেটাও অ্যাফোর্ডেবল হতে পারে। যিনি মাসে 1000 টাকা বেতন পেতেন, তিনি যদি এখন 2500 টাকা পান, তিনি 1800-2000 টাকার অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটাও কি সম্ভব দ্রুত করা? আমি জানি না। আচ্ছা, সেকেন্ড থিং যেটা আসি, সেটা হচ্ছে সাপ্লাই। অ্যাপার্টমেন্টের সাপ্লাই তো নাই। এবং আমরা এই অনুষ্ঠানে অনেকদিন আগে আলোচনা করেছিলাম যে নাইসা, নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটির একটা পরিসংখ্যানে দেখা গেছে প্রায় 7-11% অ্যাপার্টমেন্ট অলওয়েজ খালি থাকে। কেন খালি থাকে? রিকনস্ট্রাকশন কিংবা রিপেয়ারের বিলম্বিত হচ্ছে, কিংবা অন্যান্য আইনি ঝামেলা আছে, কাউকে সেখান থেকে ইভিট করতে চাচ্ছেন, ইভিট করতে পারছেন না, তারপরে নামে বেনামে সেখানে দখল করে আছে, অনেকগুলো ব্যাপার আছে। তো সবগুলো ব্যাপার মিলিয়ে দেখা যাচ্ছে 7-11% অ্যাপার্টমেন্ট কখনোই ব্যবহারযোগ্য হয় না। তো এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমার কাছে, আমি কোনো আলাদিনের চেরাগ নিউ ইয়র্ক শহরে নামবে জানুয়ারি 1 তারিখের পরে, এটা দেখি না। যেটা দেখি সেটা হচ্ছে, যদি যারা বিল্ডার আছে তাহের, এবং বিল্ডারদের যদি কোনো না কোনো ভাবে সিটি থেকে ল্যান্ড দিয়ে তাদেরকে যদি বলা হয় যে তোমরা এখানে, যেমন ধরুন আগে কুইন্সে, আপনার তাহের আপনি গেলে লক্ষ্য করবেন, কুইন্স বুলভার্ডের দুই পাশে যেভাবে কুইন্স বুলভার্ড নির্মাণ করার সময় অ্যাপার্টমেন্ট করা হয়েছিল, হাজার হাজার অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টগুলি এখন অনেকগুলো কি বলে এগুলিকে, রেন্ট স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্ট কোনগুলি, সেগুলি কিন্তু মূলত অ্যাপার্টমেন্ট। যেমন ব্রঙ্কসে বাকনার বুলভার্ড, জ্যারম এভিনিউ, এই সমস্ত এলাকাতে হাজার হাজার অ্যাপার্টমেন্ট সেই সময় নির্মিত হয়েছে। এই ধরনের মেগা প্রজেক্ট কি আমরা গত 20 বছরে 30 বছরে নিউ ইয়র্ক শহরে দেখি নাই। কারণ নিউ ইয়র্কে যারা মেয়র নির্বাচিত হয়েছেন অতীতে, তারা রেন্ট স্ট্যাবিলাইজ, রেন্ট কন্ট্রোল বোর্ডের লোক নিয়োগ দিয়েই তারা চুপ থাকেন। কিন্তু নতুন বাড়ি, নতুন অ্যাপার্টমেন্ট নির্মাণের আগ্রহ এ পর্যন্ত আমরা দেখিনি। নতুন মেয়র কি ঘোষণা দিবেন দায়িত্ব নেবার পর, সেটা অপেক্ষায় আছি। তবে এই সমস্যাটির খুব দ্রুত সমাধান সম্ভব নয়, এটা বাস্তবের একটা দিক থেকে বলা যায়। Thank you so much. Any update? Anything add? জানাল ভাই কোনো কিছু অ্যাড করছেন? নাজমুল ভাই যেটা বলছেন ঠিকই বলছেন, যে আলাদিনের চেরাগ তো আর নাই যে খুব তাড়াতাড়ি ফিক্স করতে পারবেন। তবে একটা জিনিস করবেন, সেটা হচ্ছে, যেহেতু আইনের অনেক জটিলতা আছে, যদি 6 ফ্যামিলি অ্যান্ড হাফ যাদের বিল্ডিং গুলো আছে, আইনের জটিলতার কারণে মালিকরা কি করে, মালিকরা বাসা খালি রেখে দেয়, ভাড়া দেয় না। এই ধরনের প্রায় আমি সঠিক সংখ্যাটা বলতে পারবো না, তবে অনেক অ্যাপার্টমেন্ট আছে যেগুলো মালিকরা ভাড়া দেয় না। এখন তারা এর বিনিময়ে যেটা নিচ্ছে, ট্যাক্স ব্রেক পাচ্ছে। কারণ দেখা যায় যে বাসা যেভাবে ফিক্স করার পরে, যেভাবে আইনের জটিলতার কারণে এই মাল্টি স্টোরিড বিল্ডিংগুলো থেকে টেনেন্টদেরকে ইভিক্ট করা অত্যন্ত ডিফিকাল্ট। তো এইটাকে ব্যাকটল করার জন্য মালিকরা ভাড়া দেয় না, সেই মালিকদেরকে উৎসাহিত করার জন্য একটা ব্যবস্থা হয়তো নিবে, এবং যেগুলো দীর্ঘদিন ধরে ভাড়া দেয়া হচ্ছে না, সেখানে যে ট্যাক্স ব্রেকটা, সেখানে হয়তো একটা নিয়ন্ত্রণ আসবে। আরেকটি জিনিস বর্তমানে যেটা করা হচ্ছে, আমরা লক্ষ্য করলে দেখবো যে অ্যাফোর্ডেবল হাউজিং, এই যে বড় বড় নতুন অত্যন্ত মডার্ন বিল্ডিংগুলো হচ্ছে, সেখানেও এখন 30-35% ডিপেন্ডিং অন দি
নেগোসিয়েশন, যে কাউন্সিল ডিস্ট্রিক্ট নেগোসিয়েট করে যে কি পরিমাণ মানে অ্যাফোর্ডেবল হাউজিং সেখানে করবে, যেটা রেগুলেটেড। জি। তো এই এই জিনিসগুলোর মাধ্যমে অবস্থার উন্নতি হবে। তবে আলাদিনের ছেঁড়াক নাই, অতি তাড়াতাড়ি যে হবে তেমন কোনো ব্যবস্থা নাই। এবং Yeah, আরেকটা so- জিনিস জি বলুন জি। বলুন, হ্যাঁ আপনি আপনার শেষ সাথে করুন। একটু অ্যাড করি। জি জি এই যে অ্যাফোর্ডেবল হাউজিং এর কথা যেটা আপনি বললেন, বড় বড় হাই রাইজ বিল্ডিং এ হয়, ওইখানে কোনো অ্যাফোর্ডেবল অ্যাপার্টমেন্টই ইনকাম লেভেল যাদের অলমোস্ট ওয়ান বেডরুম নিতে গেলেও $60,000-70,000 লাগে, এর নিচে আর নাই, টু জি। বেডরুম তো 100,000 এর কাছাকাছি। রাইট রাইট রাইট। অতএব, এবং ওগুলির ভাড়াও কিন্তু খুব একটা সস্তা না কিন্তু। তো এখন আপনি যে আমরা যে ভাড়াটার কথা আলোচনা করলাম একটু আগে, এক বেডরুমের অ্যাপার্টমেন্ট 1800 থেকে এখন 2300 হয়েছে, ওগুলির অনেকগুলির ভাড়া কিন্তু $2,500-3,000 কাছাকাছি। জি। অ্যাফোর্ডেবল, কিন্তু অ্যাফোর্ডেবল বলতেছি। রাইট, থ্যাংক ইউ এই সো যে মাচ, থ্যাংক অ্যাফোর্ডেবল, ইউ। অ্যাফোর্ডেবল শব্দটার এত অ্যাবিউজ হয়েছে গত 2-4টা মেয়রের টার্মে। যে অ্যাফোর্ডেবল বলতে কাদের জন্য অ্যাফোর্ডেবল? যে লোকটা ম্যাকডোনাল্ডে মিনিমাম ওয়েজে চাকরি করে, সিটিতে থাকে, তার জন্য অ্যাফোর্ডেবল? যে ওয়াল স্ট্রিটে কাজ করে $120,000 আয় করে, তার জন্য অ্যাফোর্ডেবল? এই শব্দটাই নিউ ইয়র্কবাসী বিভ্রান্ত হচ্ছে, ব্যাপকভাবে বিভ্রান্ত জি। হচ্ছে। এবং আমি লক্ষ্য করতেছি আমাদের এখানে যারা আলোচনা করতে আসেন তারাও বিভ্রান্ত হন। Right. অ্যাফোর্ডেবলটা কার জন্য? আবু তাহের যে ইনকাম, সে আবু তাহের ইনকামে অ্যাফোর্ডেবল অ্যাপার্টমেন্ট আবু তাহের কবে পাবে? না, আমার পক্ষে সম্ভব না। এনিওয়ে, না, থ্যাংক ইউ সো এই যে মাচ। বিল্ডিং গুলো, নতুন যে বিল্ডিং গুলোর কথা বলছি, একই বিল্ডিং এ দেখা যায় 3 বেডরুমের ভাড়া খুব সংক্ষেপে বলুন 5,000 আমাদের। টাকা। আবার হ্যাঁ। যিনি অ্যাফোর্ডেবল পাচ্ছেন উনার ভাড়াটা হচ্ছে 2,200-2,300 টাকা। এই যে এটাকেই মিন করতেছে আর কি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখি একটু থাকেন, সময় যদি থাকে আলোচনা করবো। আমি প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ এবং জনাব শীতাংশু খুব জরুরি বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। সো একটু আপনারা থাকেন, দেখি আগে শেষ করি এইগুলো। আমাদের প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে শুভেচ্ছা, অভিনন্দন, বিকজ এই যে বিজয়ের মাস এবং আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনাকে অভিনন্দন। আপনার বাবা শহীদ হয়েছিলেন, আপনাদের পরিবারের সবার প্রতি অভিনন্দন এবং শুভেচ্ছা। যাই হোক, আমি বলতে চাই যে এই যে বিজয়ের মাস, বিজয় দিবস, এই বিজয় দিবস এবং বিজয় এই 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 রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে। আমার কাছে মনে হয় বিজয় দিবসের যে বা স্বাধীনতা যুদ্ধের যে প্রেক্ষাপট, তার যে সংজ্ঞা, তার যে ইতিহাস, এই ইতিহাসেরও বিবর্তন করছে বারে বারে। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি একটি স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন, আপনি বিষয়টিকে কীভাবে দেখছেন? আমাদের এখন বয়স হয়েছে, তো আমি এখন দেখি সার্বিক ব্যাপারে। কারণ আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা পার্ট, কিন্তু আমি ভেবে দেখতে চাই যে পুরো পাক ভারতের ইতিহাস থেকে শুরু করতে হবে। 1500 BC-তে আর্যরা আসলো, হিন্দু ধর্ম। 325-এ বুদ্ধিস্টরা, জৈনরা, মুসলিমরা আসলো। এরা সবাই কিন্তু এসে ভারতীয় হয়ে গেছিল। কিন্তু ব্রিটিশরা আসলো, তারা কিন্তু ভারতীয় হয় নাই, তারা হয়ে গেছে কলোনিয়াল। তারা এসে কলোনি হওয়ার জন্য সব জিনিসপত্র নেওয়া শুরু করলো। তখন যে এই যে ধরো 1867-এ যখন সিপাহী বিদ্রোহ হলো, তখন কিন্তু হিন্দু, মুসলিম, শিখ সব ব্রিটিশদের বিরুদ্ধে লেগেছিল। তারপরে তারা যে এমনভাবে এটাকে, তার আগে কিন্তু যুদ্ধ হতো, মুঘল আমলে যুদ্ধ হয়েছে, কিন্তু যুদ্ধ কিন্তু ধর্মের জন্য হয় না। যুদ্ধ হচ্ছে মুসলমান, যে হুমায়ুন যুদ্ধ করছেন নাসির শাহর সাথে, এগুলো একজনের সেনাপতি হিন্দু, আরেকজনের সেনাপতি তো হিন্দু ধর্ম মুসলিম ধর্মের মধ্যে সংঘাত ওইভাবে ছিল না। কিন্তু ব্রিটিশরা যখন দেখলো যে তাদেরকে কিভাবে ভাগ করা যায়, তো তারা যখন কনস্টিটিউশন শুরু করলো, যেটার এফেক্ট হয়ে আমাদের আলটিমেটলি যখন শেষের দিকে যেমন দাঙ্গা টাঙ্গা শুরু হলো হিন্দু মুসলিম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, তখন তারা সবাই মিলে দেখলো যে দুই দেশ ছাড়া উপায় নাই, এই জন্য দেশটা ভাগ হলো। সেখানে দেশের যে এই ভাগ করার সময় আপনারা সব মুসলমান যারা, তারা মনে করছে না বাবা আমাদের আলাদা থাকতে হবে, কারণ কলকাতার দাঙ্গাতে 5,000 মানুষ মারা গেছে। এটার পরে এটা মিট হয় নাই। তারপর এমনিও হিন্দু মুসলিমের যে দূরত্ব, এটা এত বেশি ডিপ, এখনো কিন্তু ভেরি মিসট্রাস্ট আছে। হিন্দু মুসলিম এত বেশি যে এটার বলে শেষ করার কোনো উপায় নেই। এই কারণে পাকিস্তান হলো, মুসলমানরা খুশি, আমাদের একটা দেশ পাওয়া গেল। কিন্তু 47-এর পর থেকে ওয়েস্ট পাকিস্তান যেভাবে শোষণ করা শুরু করলো, এইটা
কিন্তু অনেকে ভুলে গেছে, অনেকে মনে করে পাকিস্তানে ভালো ছিলাম, পাকিস্তানে আমরা যুদ্ধ কেন করলাম। এই শোষণের যে ইতিহাস, এটা খুব ইম্পর্টেন্ট ইতিহাস, এটা কিন্তু অনেকে জানেই না। যার জন্য আজকে অনেকে বোকার মতো কথা বলে, যারা নতুন প্রজন্ম 15 বছর বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কিছুই জানে নাই। তো সেখানের মধ্যে আমার কাছে অনেক বছর আগে পাকিস্তান ইয়ারবুক স্ট্যাটিস্টিক্স 69, পাকিস্তানের কিন্তু সরকারি সেখানের মধ্যে কিছু দলিলপত্র আছে। তার এই জয়নাল আবেদিন সাহেব, আপনার ফোনটা বন্ধ করেন তো। যেটা বলতে চাচ্ছিলাম, এই যে এখানে আমি কিছু স্ট্যাটিস্টিক্স দিতে চাই সংক্ষেপে। যেমন ধরো, ইস্ট পাকিস্তানের 70% কিন্তু আমরা এক্সপোর্ট করতাম, কিন্তু 25% মাত্র ইস্ট পাকিস্তানে খরচ হতো ইকোনমিক্যালি। সংক্ষেপে আরো বলি যে পাকিস্তানে যখন 48-এ 11টা টেক্সটাইল মিল ছিল ইস্ট পাকিস্তানে, আর 9টা ছিল ওয়েস্ট পাকিস্তানে। 71-এর সময় দেখা গেল আমাদের হলো 26টা আর ওদের হলো 150টা। পাট কিন্তু ইস্ট পাকিস্তানে হতো। আচ্ছা, এগুলো কিন্তু, এগুলো স্ট্যাটিস্টিক্স, এগুলো মানুষের জানা দরকার কেন বাঙালিরা মনে করলো যে দেশে থাকা যাবে না। তারপরে যেমন ধরো এডুকেশনের কথা বলি, ওয়েস্ট পাকিস্তানে 47-এ 8,413টা প্রাইমারি স্কুল ছিল, 69-এ তাদের হলো 40,000, 18 থেকে 40,000। আর আমাদের ছিল 29,663, আমাদের কমে 28,000 হলো। এটা হচ্ছে প্রাইমারি স্কুল। সেকেন্ডারি স্কুল ওদের ছিল 2,500, ওদের হলো 4,400। আমাদের ছিল 3,000, আমাদের বেশি ছিল, আমাদের 3,400 থেকে 3,900 হলো। কলেজ ওদের ছিল 40টা, ওদের হয়ে গেল 271টা, আমাদের ছিল 50টা, আমাদের মাত্র 162 হলো। মেডিকেল কলেজ ওদের ছিল 4টা, 17টা হলো, আমাদের ছিল 3টা, আমাদের 9টা হলো, মেডিকেল কলেজ এবং এগ্রিকালচার মিলে। এই গেল এডুকেশন। তারপরে ফরেন সার্ভিসে 84% ছিল ওদের, আমাদের 16%, বাড়ে নাই। ফরেন সার্ভিসে 85% তাদের, আমাদের 15%। হেড অফ দ্য মিশন ওদের 60 জন, আমাদের মাত্র 9 জন। আর্মি 95% ওয়েস্ট পাকিস্তান আর্মি, আমাদের মাত্র 5%। আর এগুলো 500,000 ছিল ওদের, আমাদের মাত্র 20,000 আর্মি। এইসব কারণে যখন প্লাস তারপরে যখন পাকিস্তান হওয়ার পরে প্রেসিডেন্ট শাসনে কিছুদিন পরে পরে আমাদের খাজা নাজিমুদ্দিন সোহরাওয়ার্দী সাহেব থেকে শুরু করে যখনই প্রাইম মিনিস্টার হয়েছেন, আর্মিরা এসে ওদেরও ক্ষতি করছে, কিন্তু ওদের আউট করে দিত। তো বাঙালিরা যখন দেখলো যে আমাদের এত শখ করে পাকিস্তান বানানো হয়েছিল, আমরা একসাথে একটা থাকবো, এই জিনিসটা যখন তারা, যারা পাকিস্তান বানিয়েছেন, এবার শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু নিজেও পাকিস্তানের জন্য আন্দোলন করছেন, কেন ওই সময় এটা দরকার ছিল। তারপর যখন দেখলেন যে না, আমরা তো এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন সাধারণ মানুষ 70-তে যে ভোট দিল, এই ভোট কিন্তু হট করে হয় নাই। এই ভোট করার জন্য যে এতদিন পর্যন্ত যারা নেতা, সব বাঙালি নেতারা, যারা বঙ্গবন্ধুর আগে সোহরাওয়ার্দী সাহেব, ভাসানী সাহেব, সবাই কিন্তু এটাকে তুলে ধরেছেন। তার জন্য 70 ইংরেজিতে যখন ইলেকশন হলো, ইলেকশনে যখন আমরা ল্যান্ডস্লাইড পেলেন, তখন আর্মি ইয়াহিয়া খান বলতেছে আমি ইলেকশন, আপনারা জিতছেন, আপনি প্রাইম মিনিস্টার হবেন। 25শে মার্চের আগের দিনও বলছে আমরা, আপনি তো প্রাইম মিনিস্টার। সেই জন্য যেরকম অনেকে বলে বোকার মতো যে বঙ্গবন্ধু কেন পালিয়ে যান নাই, বা স্বাধীনতা ঘোষণা তো ওরা করবে, কারণ আমরা ছেলে মেজরিটি। আমাদের 70-তে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগকে ভোট দেওয়া হয়েছে কেন? স্বাধীনতার জন্য তো না, দেওয়া হয়েছে যে অটোনমি ফিরিয়ে আনা, ওরা আমাদের যে সম্পত্তি নিয়ে গেছে ওইগুলো ফেরত আনা, তারপরে আচ্ছা আস্তে আস্তে সেপারেশন হওয়া। কিন্তু তারা কি করলো, আমাদেরকে মারা শুরু করলো। কোথায়? পুলিশ, আর্মির প্রত্যেকটা আর্মি ক্যান্টনমেন্টে তারা অ্যাটাক করে, শত শত আর্মি ঘুমের মধ্যে চিটাঙ্গে মারছে, নিউ রিক্রুটস। এই যে একটা অ্যাটাক হলো, এটা কিন্তু স্বাধীনতা ঘোষণার কোন প্রশ্ন ওঠে না। স্বাধীনতা ঘোষণা তো আমাদের জানার কথা না যে আমাদের স্বাধীন করতে হবে, ভিতর ভিতরে মনে মনে ছিল স্বাধীন করবে এক সময়। কিন্তু এই যে জিনিসটা হলো, এই জন্য অনেকে বলে বঙ্গবন্ধু উনি কেন ধরা দিলেন, উনি তো
ওনাকে বলছে যে আপনি প্রাইম মিনিস্টার হবে, উনি লেজিটিমেটলি ডেমোক্রেটিক ওয়েতে স্বাধীনতা হওয়ার কথা। তো এই প্রেক্ষাপটে আমি আজকে এটা বলেই থামবো যে জি অনেকেই জানা দরকার যে পশ্চিম পাকিস্তানের সাথে আমাদের যে বিভেদ, যেটা আমাদের এক্সপ্লয়েট করেছে, এই জিনিসগুলো অনেকে ভুলে গেছে। এই যে exploit তারা করেছে, অপমান তো বাদই দিলাম, মানে ছোট করে দেখা ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ওইগুলো তো বাদই দিলাম, কিন্তু ইকোনমিক্যালি যে এটা ওদের স্ট্যাটিস্টিক্স এর বই, এটা আমার বানানো কিছু না। তো আজকে এখানে থামবো। আগামীকাল বা পরের সময় এসে যুদ্ধ কিভাবে শুরু হলো, কিভাবে 11 সেক্টর হলো, কিভাবে, সেটা পরে আলাপ করা যাবে। কিন্তু সবার জানা দরকার যে পাক ভারতে ব্রিটিশরা এসে হিন্দু মুসলিম যেটা গন্ডগোল শুরু করেছিল, তারপর থেকে হিন্দু মুসলিম মধ্যে এত বিভেদ হলো। এখন পর্যন্ত হিন্দু মুসলিম এটা যাওয়ার জন্য যেতে হলে আমাদের অনেক বড় কাজ করতে হবে। সবচেয়ে বড় কাজ কি? ইতিহাস। ইতিহাসে দেখা যাবে যে হিন্দু মুসলিম প্রত্যেকের কন্ট্রিবিউশন ছিল ভারতবর্ষের উপরে, প্রত্যেকের দাবি আছে। এখন যদি হঠাৎ করে কেউ বলে যে আমরাই বেশি করছি, আপনারা কিছু করেন নাই, এটা তখনই বলবো যখন ইতিহাস কেউ জানবে না। ইতিহাস যদি আমরা না জানাই, তাহলে তুমি নেরেটিভ দিতে পারবে না। তো আমি এখানেই থামি। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব জিয়াউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা, এবং আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা এই বিজয়ের মাসে। শীতাংশু গুহ, আপনি তো শুনলেন প্রফেসর জিয়াউদ্দিন আহমেদের বক্তব্য। ডু ইউ হ্যাভ এনি কমেন্ট অন ইট? আমি আমার আমার সুপার বল একটু চার্জ দিয়ে গেল। জি, আমি আমার চার্জ দিয়ে আপনার আপনার দুইটা ডিভাইস থেকে আপনি জয়েন করেন, একটা ডিভাইস বন্ধ করতে হবে আপনার। একটা ডিভাইসে এটা প্রবলেম আচ্ছা, দুইটা ডিভাইস থাকার কারণে আপনার সাউন্ড হচ্ছে, আপনার বাফারিং করতেছে। হ্যাঁ এখন ঠিক আছে, আমি একটু যোগ হ্যাঁ, এখন করতে। ঠিক আছে। এটা একটু আপনি হরাইজন্টাল করেন, আপনি যদি করা যায়। হ্যাঁ, করা যাবে। এটা আমার এই তো ঠিক আছে, এখন ঠিক আছে। জি, ওকে, থ্যাংক ইউ Okay. সো মাচ। সো আমি যে আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই তা হচ্ছে যে বাংলাদেশে আপনি জানেন নির্বাচন আজকেই বোধহয় তফসিল ঘোষণা করা হবে কিছুক্ষণের মধ্যেই, এবং আপনি জানেন যে বাংলাদেশে আপনারা সবসময় সংখ্যালঘু নিয়ে মানে আপনি কথা বলেন, সংখ্যালঘুদের অধিকার নিয়ে আপনি কথা বলেন, যে এবারের যে নির্বাচন, এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থান কি হবে, মানে তারা ভোট নিয়ে কী চিন্তা করছেন, এই বিষয়ে এনি আইডিয়া? আপনার কোনো বক্তব্য আছে এই বিষয়ে? থ্যাংক ইউ টাইম টিভি, আবু তাহের এবং সকল প্যানেলিস্ট এবং যারা শুনছেন তাদের সবাইকে বা শুনবেন সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজকের এই মাসে, ডিসেম্বর মাসে, আমি জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদদের স্মরণ করছি এবং সবাইকে আবারও বিজয় দিবস শুভেচ্ছা জানাচ্ছি। না, জিয়া ভাই যেটা বলছেন সেটা তো উনি ইতিহাস বলছেন, উনি 71 এখান থেকে আসেন না, ওইখানে হয়তো কথা হবে আর কি। একটু যেটা বলছেন দ্যাট ইজ ইতিহাস, এখানে দ্যাটস ফাইন, এর সাথে কোনো রকম আমরা সবাই একমত, আমি অন্তত একমত। এখন আপনি বলছেন এই ইলেকশন আসতেছে, সংখ্যালঘুরা অবস্থানটা কি? জি, আমরা তো প্রশ্নটা আরো ক্লিয়ার করি যে সংখ্যালঘুরা প্রতি বছর ইলেকশন আসলে অনেকে মনে করতেন যে ওনারা সবাই আওয়ামী লীগকেই ভোট দেন, বাট এবার তো আওয়ামী লীগ নির্বাচনে নাই। সো সংখ্যালঘুদের ভোটটা কোন দিকে যাবে বলে আপনার মনে হয়? হ্যাঁ, ঠিক আছে। আমি বলবো প্রথম হলো যে এই ইলেকশন তফসিল ঘোষণা হবে আজকে। ঘোষণা হলে পর মানে অবস্থা কি দাঁড়াবে সেটা এখনো স্পষ্ট না। কিছু মানুষ এখনো বিশ্বাস করেন যে ইলেকশন শেষ পর্যন্ত হবে না। আর আমার হলো যে ইলেকশন যদি হয়ও জনগণ ভোট দেবে। এই প্রেক্ষিতে আমার একটা সুন্দর বললো, এই বক্তব্যটা সুরঞ্জিত সেনগুপ্ত পল্টন ময়দানে দিছিল যে যে ইলেকশন হইল সাত্তার এবং ডক্টর কামালের মধ্যে, জনগণ ভোট দিল ডক্টর কামালকে, জিতলেন সাত্তার, ক্ষমতায় বসলেন হোসেন মোহাম্মদ এরশাদ। অর্থাৎ ইলেকশনটা এরকমই হবে, জনগণ ভোট দেবে, রেজাল্ট আগের থেকেই করা থাকবে, ঘোষণা হবে অন্যরকম। কাজে এই এখন আসলে এলে ইলেকশন, 2 নম্বর হলো যে ইলেকশন মানে সংখ্যালঘুর জন্য একটি ভীতির কারণ। এটা শুরু হয়েছে 1975-এর পর থেকে। ইলেকশন মানে প্রতিটি ইলেকশনের আগে পরে
হিন্দু বা সংখ্যালঘুদের উপরে ব্যাপক আক্রমণ হয়েছে, সেটা 2001 ছিল সবচেয়ে ভয়াবহ আর কি। কাজেই ইলেকশন মানে এলো, হিন্দুরাও চিন্তা করতেছে যে আমাদের উপরে এবার কি আক্রমণ হবে, কারণ এবার যদি মানে এবার আওয়ামী লীগ নাই ধরে নিলাম, তা বিএনপি এবং জামাত এবং বিএনপি জামাতি 2001 সালে ব্যাপকভাবে হিন্দুর উপরে অত্যাচার করছিল। আমি বলতেছি হিন্দুর উপরে সবাই অত্যাচার করে, আওয়ামী লীগও করছে, সবই ঠিক আছে, মানে 2001টা একটু রিমার্কেবল আর কি। তো হিন্দুরা প্রথম ওইটা চিন্তা করতেছে যে আমাদের নিরাপত্তার ব্যবস্থা কি। এখন হিন্দুরা ভোট কাকে দিবে, হিন্দুর ভোটের কি কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। হিন্দুরা পারলে ভোট দিতে, হিন্দুদের একটা দাবি আছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে আমরা ভোট কেন্দ্রে যাব না, একটা ইসে আছে, দাবি আছে। তো এখন এই দাবি পূর্ণ না হলে আমরাই আহ্বান জানাচ্ছি যে ডোন্ট গো টু, আমরা ভোট বয়কট করার কথা বলতে পারতেছি না, অর্থাৎ বাংলাদেশে পরিস্থিতি এরকমই, ভোট বয়কট করার কথা বললে মব সৃষ্টি হবে। হ্যাঁ, আমরা এই জন্য বলছি ভোট বয়কট করার দরকার নাই, ভোট দানে বিরত থাকা। কিন্তু সেটাই কি থাকতে পারবে? থাকতে পারবে না। জোর জবরদস্তি করেই মানে তাকে ভোট দিতে হবে। এখন কাকে ভোট দেবে, বিএনপি না আওয়ামী লীগকে? হিন্দুদের সামনে কোনো চয়েস নাই। আমার যেটা ধারণা বা আমি যেটা টের পাচ্ছি সেটা হলো ক্যান্ডিডেট যদি ভালো ক্যান্ডিডেট থাকে তাকে ভোট দিবে। সে বিএনপি হইতে পারে, জামাত হইতে পারে। সবচেয়ে ভালো কথা হলো যে ধরেন এখন আসন ভাগাভাগি হচ্ছে, বিএনপি এখন পর্যন্ত 2টি আসনে হিন্দুদেরকে দিছে, জামাত একটা দিছে, শোনা যাচ্ছে বিএনপি এবং জামাত আরো হয়তো 2টা-3টা করে দিব। তাতে কি লাভ? আওয়ামী লীগের 18 জন এমপি ছিল হিন্দু, ইন টোটাল সংখ্যালঘু ছিল 21 জন। তাতে কি কোনো লাভ হয়েছে? কোনো তো লাভ নাই। অর্থাৎ হিন্দুরা যদি ইলেকশন করে বিএনপির সাথে করুক বা জামাতের সাথে করতে বাধ্য হয়, জিতটা আসলেও তো কোনো লাভ নাই, কেউ তো কোনো কথা বলতে পারবে না। দেশে তো কথা বলার কোনো পরিস্থিতি সৃষ্টি নাই, কোনো পরিস্থিতি নাই। অর্থাৎ ভোট আপনি দেবেন মানে আমি যাকে বলবো তাকেই দিবেন। ভিতরে ঢুকিয়া গেলে লাগলে আপনার ভোট দেখে ভোট দিতে হবে যে আমি আপনার ভোট দিলাম জামাত ভাই, তাও তো বিশ্বাস করবে না। আমাদের সমস্যাটা আমাদের কোথায়? আমরা আওয়ামী লীগ যেখানে হারছে সেখানে আওয়ামী লীগ পিটাইছে, বিএনপি যেখানে হারছে সেখানে বিএনপি পিটাইছে। এই তো পরিস্থিতি। সেখানে আমাদের ভাই হিন্দুদের কাছে ভোট, বাংলাদেশে ভোট কোনো বিষয় না। আমরা কেন একটা কারণ বলি, আমরা কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের কথা, পৃথিবীর সব দেশই সংখ্যালঘুরা ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের কথা বলে। কারণ আমরা এখন দেখছি, আমাদের একটি ক্যালকুলেশন আছে যে প্রায় 44টা সিট আছে যেখানে হিন্দুরা অর্থাৎ কে জিতবেন ওই ফ্যাক্টর হইতে পারে। অর্থাৎ যদি ফেয়ার আমরা 2091-তে দেখছি, তারপর 96-তে দেখছি, ভোটের ব্যবধান ছিল খুব কম, 1000, 2000, 3000। এই যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হইলে হিন্দু ভোটের গুরুত্ব থাকবে। কিন্তু আমাদের দেশে তো ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের ইতিহাসটা খুবই মলিন, এবং এইবারও সেটা আরো মলিনই থাকবে যতই লাফালাফি করুক না কেন। কারণ আমরা দিনের ভোট রাতে দেখছি, তারপরে বিনা ভোটের ইলেকশন দেখছি, আমরা মানে বাক্সভর্তি করা দেখছি, সবই দেখছি। এইবার কি দেখবো সে অপেক্ষা আছে। কাজে হিন্দুরা কোন দিকে যাবে বা কি ভোট দিবে এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে এইটা ম্যাটার করে না। আনফরচুনেটলি দ্যাট ইজ দ্য ট্রুথ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সো এখন এটা কোনো সিদ্ধান্ত হয় না, যে যারে ভালো মনে করবে ক্যান্ডিডেট অনুযায়ী ভোট দেবে তারা, এটি আমার মনে হয় আপনি বোঝাতে চাইছেন, রাইট? যে ক্যান্ডিডেট দেখে, যেখানে ভালো ক্যান্ডিডেট, যে আপনার মানে যে এলাকার জন্য ফ্রেন্ডলি, ওই এলাকায় ওইভাবে ভোট দেওয়া হবে। আরেকটা জিনিস আছে, যারা হিন্দু অত্যাচারের সাথে জড়িত না তাদেরকে ভোট দেওয়ার চেষ্টা করবে। জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। জানাব ইব্রাহিম চৌধুরী, কোন এনিথিং এলস আপনি অ্যাড করতে চান এই বিষয়ে? আমি এটার সাথে যুক্ত করতে চাই সিদ্ধার্থদা যেটা বলার চেষ্টা করেছেন বা বলেন নাই। আমি অনেকের সাথে যদি সম্ভব হয় যান বাঁচাইয়া তারা ঘরে থাকতে পারে, তারা বুটে যাবে না। আমার গ্রাম একটা হিন্দু, মানে বিরাট হিন্দু জনগোষ্ঠী, এবং তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমারও বলছে যে ভাই আমরা যদি পারি বুটে না গিয়া তাইলে দিব, আর যদি না পারি
ওই বুটের গিয়া বুট দেওয়ার জন্য যাবো, কিন্তু বুট কাউকে দিব না, কারণ এখানে যে প্রার্থীটা হয়েছে যে এদের আমি বুট দিতে পারবো না। তো এটা হলো অনেস্ট ট্রুথ, এবং দুঃখজনক হলেও সত্য যে এই বাংলাদেশে আমরা হিন্দুদের নিয়ে রাজনীতি করেছি এবং ভারতে মুসলমানদের দিয়ে রাজনীতি, এই নিষ্ঠুর খেলায় উভয় দেশের এই সংখ্যালঘুরা বারবার তাদের মত প্রকাশের জায়গাটা সবসময় সংকুচিত, এবং ভোট আসলেই হিন্দু পরিবারগুলো ভয়ে থাকে। মানে এইবার ভয় হচ্ছে যে নির্বাচনে যদি বর্জন হয় সে ভয় পাইতেছে। তো আমার এরকম কয়েকজন বুদ্ধি পরামর্শ করছে যে আমরা দরকার হলে ওই মিছিল করে সবার আগে একদম সকাল 9টার দিকে যামুগা, গিয়া ভিতরে গিয়া মিছিল করে গিয়া ভিতরে বুট না সিল মাইরা চলে আসবো, কারে বুট দিব, দুইটাই রাজাকার দাঁড়াইতেছে, একদম মানে এক্সাক্ট সেই কথা। এখন এটা আমার সাথে যে কথা ভাই, মানে এই কথার তো কোনো এফেক্ট নেই, এই জন্য আমি সত্য কথাটা বলতেছি। সুতরাং আমরা দেখবো আগামী নির্বাচনে মানে কি ব্যবস্থা হয়, এবং এটাও ঠিক সুদা আমরা মানে বুটের নামে অনাচার দেখেছি, মানে কি আমরা অপেক্ষা করতেই থাকবো, খালি কোথাও না কোথাও যাত্রা শুরু হোক। ওনারা জানি যে নির্বাচন হবে, ওনারা দেখেছেন দুইটাই রাজাকার, কিন্তু ওনারা এর আগে আওয়ামী লীগের কাছ থেকে তো প্রত্যাশিত কোনো কিছু পান নাই, রাইট? সো ওনারা জানেন কোন দিকে। উনি নিজেই বলছে এই জায়গাটা আমি বলতে চাইতেছি যে এখন আমরা এই চরম হতাশার মধ্যেই আমাদের জীবনটা কেটে গেল, দেখি আমরা কোথাও না কোথাও যাত্রা শুরু হোক। হ্যাঁ, আমরা যদি এটা একটা ন্যূনতম স্ট্যান্ডার্ড না হয় আমরা কথা বলবো, কথা বলতে তো কাউরে ছাড়বো না। আমাদের একটা প্রত্যাশা হচ্ছে দেশের জনগণ মানে স্বাধীন চিন্তায় তার ভোটটা দেওয়া শুরু করবে, এবং আমি বিশ্বাস করি না যে এইবার শতভাগ মানে নিশ্চয়তা সহ যে একটা অবাধ নিরপেক্ষ ভোট করতে পারবেন। তারপরেও সেই দিকে যদি আমরা যাত্রা শুরু করি, এটাও একটা পদক্ষেপ হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস। আমি একটু ইমিগ্রেশন নিয়ে একটু কথা বলি, দেখি আমাদের আরিফ আছেন এখানে। আরিফ, আপনার মানে ট্রাম্প প্রশাসনের যে ইমিগ্রেশন পলিসি এবং যে ইমিগ্রেন্ট পরিবার, এই পরিবারগুলোর উপর যে ধরনের আপনার মানে এক ধরনের অনিশ্চয়তা, আপনার কিছু করতেছেন নাকি? অনিশ্চয়তা কি মানে ডোনাল্ড ট্রাম্প কি আইন লঙ্ঘন করে? যে আপনার কাছে শুনি কি নিউজের মধ্যে কি আছে? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ এই প্যানেলে যারা আছেন সবাইকে। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হচ্ছে। আমি বেসিক্যালি যুক্তরাষ্ট্রের দুটো শক্তিশালী গণমাধ্যম এপি নিউজ এবং এবিসি নিউজের বরাত দিয়ে আমি একটি খবর দিব, যেটা আইস আপনার অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত টোটাল যে রিপোর্ট জমা হয়েছে সেখানে দেখা গেছে যে 400 শিশু 20 দিনের সীমা ছাড়িয়ে গেছে। এটা মানে ডোনাল্ড ট্রাম্প বা অন্য কোনো ইস্যু না। আইস যে অর্গানাইজেশন আছে, সে অর্গানাইজেশন আদালতে যে নথি জমা দিয়েছে সেখানে দেখা গেছে যে যারা হেফাজতে আছে তাদের প্রায় অন্তত 400 শিশু রয়েছে, এবং এই 400 শিশু 20 দিনের সীমা পাড়িয়েছে। তো ব্যাপারটার প্রসঙ্গত ক্রমে বলতে হয় যে 1997 সালে ফ্লোরেস এগ্রিমেন্ট যেটা গঠিত হয়, যেখানে বলা হয়েছে যে শিশুদের সর্বোচ্চ 20 দিন পর্যন্ত হেফাজতে রাখার সীমা বাধ্যতামূলক করা হয়। তো এই ফ্লোরেস এগ্রিমেন্টের কথাই যদি বলা হয়, তো সেখানে আইনজীবীরা বিচারকদের উদ্দেশ্যে বলেছে যে এই এগ্রিমেন্টের কোনো কিছু মানা হচ্ছে না, যে শত শত অভিবাসীদের শিশুরা এভাবে করে থাকছে, এবং এই থাকার কারণে তাদের চিকিৎসা, তাদের খাবার এবং আইনি যে সেবা সেটা কিন্তু পারফেক্টলি হচ্ছে না। এই জন্য আইনজীবীরাও বিচারকের কাছে আবেদন করেছে যেন 1997 সালে যে ফ্লোরেস এগ্রিমেন্টটা গঠিত হয় সেটা যেন মানা হয়, অর্থাৎ যে কোনো অভিবাসী পরিবারের কোনো শিশুই যেন 20 দিনের উপরে না থাকে, অর্থাৎ তাদের ব্যাপারে একটা সিরিয়াসনেস দেখিয়েছে আইনজীবীরা। এই হচ্ছে এখানকার খবর। আর আরেকটু বলি যে এই এপি নিউজ এবং এবিসি নিউজের বরাতে জার্নালিস্টরা একটি বিষয়ে আরেকটি জিনিস বের করেছে, যে ওই অভিযুক্ত পরিবারের অনেক বাহিরে যারা সদস্য আছে তাদের সাথে তারা কথা বলেছে যে 5 জন শিশু অন্তত 168 দিন পার করে ফেলেছে, যেটা সত্যিকারের অর্থে এক ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এবং আদালতে যখন আইস এই রিপোর্টটা প্রকাশ করে তখন এক ধরনের যারা মানে ওখানে থাকা বিচারক এবং আইনজীবী সহ অনেকেই বিষয়টাকে খুব ভালোভাবে নেয়নি, এবং আইসের দিকেও এক ধরনের প্রশ্ন তুলেছে যে কেন এভাবে করে রাখা হচ্ছে। তো আইস যেটা আদালতে যুক্তি উপস্থাপন করেছে, তারা বলেছে যে পরিবহন জট, চিকিৎসা বিলম্ব এবং আইনি প্রক্রিয়া
দীর্ঘসূত্রতার কারণে শিশুদের মুক্তিতে বিলম্ব হচ্ছে, যেটাকে মোটেই গ্রহণযোগ্য বলে মনে করছে না আইনজীবীরা, এবং অনেকে এটাকে গ্রহণযোগ্য মনে করছে না। এবং যে এপি নিউজ এবং এবিসি নিউজে এই নিউজটা আসার পরে সত্যিকার অর্থে অনেক সচেতন নাগরিক এই বিষয়ে প্রশ্ন তুলেছে যে শিশুদের ক্ষেত্রে কেন এটা করা হচ্ছে। এই হচ্ছে নিউজ। আর আরেকটু আমি যোগ করতে চাই এখানে, আমিও একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান। এই প্যানেলে একজন বীর মুক্তিযোদ্ধার কথা শুনে সত্যিকার অর্থে তাকে স্যালুট করি। বিজয়ের মাসে আমার বাবাও পৃথিবীতে নেই। আমি যেটা চাইবো যে সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হচ্ছে, একটু দেখেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ আরিফ। যাই হোক, সাহাব ভাই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? প্রফেসর জিয়াউদ্দিন সাহেব বোধহয় পাশে নিয়ে এসেছে। যাই সাহাব ভাই, আপনি তো জানেন প্রচণ্ড ঠান্ডা চলছে। কয়েকদিন আগে তো আপনি আমাকে সুস্থি দিয়ে গা দিয়েছেন এবং এটার ব্যথা এখনো পুরোপুরি যায় নাই। সো হোয়াট ইজ দ্য মেসেজ? এখন যে নিউ ইয়র্কে যে শীত প্রবাহ চলতেছে, জি, এবং সেটা নিউ ইয়র্ক না পুরো আমেরিকাতে, এতে কিন্তু অনেকেই রোগী বিভিন্ন কোভিড অথবা বিভিন্ন ইসে কিন্তু আক্রান্ত হচ্ছে। অর্থাৎ আমাদের ফার্মেসিতে যে সমস্ত পেশেন্ট আসতেছে দেখতেছি অ্যান্টিবায়োটিক এবং অ্যালার্জির ওষুধ এবং কোভিডের প্রেসক্রিপশন একটু বেশি রোগী আসতেছে। তা আমাদের সবারই সাবধান থাকা উচিত। আর একটা যেটা আপনি জানি না নিউজটা আপনারা দিচ্ছেন কিনা, কিছুদিন গত সপ্তাহে আমেরিকার একটা কোম্পানি তাদের একটা ড্রাগ রিকল করছে। রিকলটার কারণ হলো, এটা হলো ব্লাড প্রেশারের ওষুধ ছিল, কিন্তু এই ব্লাড প্রেশারের ভিতরে অন্য একটা কোলেস্টেরলের ওষুধের এটা কন্টামিনেশন হয়েছে। এই কন্টামিনেশনে অসুবিধাটা হলো এই যে কোলেস্টেরল ওষুধটা ভিতরে কন্টামিনেশন হয়েছে, এটাতে জানেন কোলেস্ট্রল কমার সময় অনেক সময় মাসেল পেইন হয় যাদের কোলেস্ট্রল ওষুধ খায়। এটা অনেকে জানে কিনা জানি না। যখন আমরা কোলেস্ট্রল, অনেকে কমপ্লেন করে আমাদের গায়ে ব্যথা অথবা পেইন কেন, এটা কিন্তু অনেকটা কোলেস্ট্রলের ওষুধ থেকে হয়। এটা আমাদের ডাক্তার সাহেবরা বলে দেন কিনা আমি জানি না। এবং সেই জন্য অনেকে কোলেস্ট্রল ওষুধ নিয়ে ওই চিন্তাটা করা উচিত যে আমার মাসেল পেইন হতে পারে। আর আপনি যেটা বললেন ঠান্ডার জন্য, তো এটা অনেক ওষুধই বা এখন আছে বাজারে, কোভিড আছে, কিন্তু আমাদের ইব্রাহিম ভাইয়ের যে প্রশাসন এখনও, আজকেও শুনলাম উনি নতুন এমআরএনএর আগে যে গ্রান্টগুলো দিত বিভিন্ন রিসার্চের জন্য, সেগুলো বন্ধ করে দিয়েছেন। এখন নতুন ধরনের কোনো আবিষ্কার হবে কিনা ভ্যাকসিন, সেটা একটা সন্দেহজনক। জি, তারপরে আবার যে ওবামা কেয়ারে যে সাবসিডি দিত, সেটাও মানে এই মাসে শেষ হয়ে যাচ্ছে। এবং ওনারা যেটা বলতেছে, যেটা এফএসএ কার্ডটা অনেকটা হলো, আপনি যদি কাজ করেন কোথাও সরকারি অথবা বেসরকারি ইনস্টিটিউশনে, সেখান থেকে আপনাকে একটা কার্ড দেয়া হয়। আপনি যে আপনাকে 2000 অথবা 3000 একটা কার্ড দেয়া হয়, ওই হিসাবে তাদের টাকাটা তারা এই মুহূর্তে দেয় হলো কি, আপনি যদি এটার সাথে ম্যাচ করেন $2000, আপনার এমপ্লয়ার $2000 দিবে, এটার হিসাবে আপনি ট্যাক্স ডিডাকশনটা পাবেন। মানে আপনি এই টাকাটা যতটা দিচ্ছেন এটা ট্যাক্স ডিডাক্টর হবে, বোথ অ্যাজ এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি। এইটাই রিপাবলিকানরা করতে চাচ্ছেন, কিন্তু সেটাতে হলো সাধারণত অনেক যারা ট্যাক্সি চালায় এবং উবার চালায় এবং বিভিন্ন আদার সেলফ এমপ্লয়েড যারা, তাদের জন্য এই জিনিসটা এফএসএ কার্ডটা নিয়ে একটা কঠিন হবে। সেটা ওনারা চিন্তা করছেন কিনা আমি জানি না। এখন যেরকম ধরাবান যে কেউ এই সাবসিডির তার ইনকাম অনুযায়ী সাবসিডিতে ইন্স্যুরেন্সটা নিতে পারে বিভিন্ন স্টেটে, কিন্তু এটা কতটা কার্যকরী হবে ওনাদের প্ল্যান আমি জানি না, রিপাবলিকানরাই বলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সিদ্ধাংশু, এনিথিং আপনি আর আপনার আমাদের যে সিদ্ধাংশু ভাই যে বলতেছেন, আমাদের বাংলাদেশে এখন আওয়ামী লীগের আমল থেকে কথা বলতে পারে নাই, এখন এখন তো অ্যাটলিস্ট লোকজন কথা বলে, পত্র পত্রিকাতে গালাগালি করতেছে, ফেসবুকে গালাগালি করতেছে। এখন তো ফেসবুকে কেউ
আমাদের আপার বিরুদ্ধে কিছু লিখতেও পারতো না। এটা জানেন, উনি জানেন এটা, এবং উনি নিজেও লিখতে পারেন নাই। হ্যাঁ, হ্যাঁ? উনি নিজেও লিখতে পারেন না। উনি একবার হ্যাঁ, তা উনি criticize কেন ছিলেন সেখানে করতেছেন, উপস্থিত, আমি নিজে উপস্থিত ছিলাম। আপা ওনাকে বলেছেন যে আপনাদের এক পা ভারতে আর এক পা বাংলাদেশে। এটা উনিও ছিলেন, আমিও ছিলাম সেই হ্যাঁ, আপার আপাতত কাছেই প্রায় এটা বসেছিলাম। বলতেন এবং কিছুটা সত্য ছিল আপার কথাটা, আমি অস্বীকার করবো না। আমি অনেকে জানতাম, কিছু সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি আমি জানতাম, আমার ভাইয়ের ফ্রেন্ড ছিল, তারা ওইভাবেই ছিল। দেখতাম এক পা ওখানে আর এক পা এখানে। এটা আপাতত বলা ঠিক করে, এটা নিয়ে তো পরে আপার পক্ষ থেকে রঞ্জিত সেনগুপ্তকে পাঠানো হয়েছিল আমেরিকায়, পাঠিয়ে এটাকে মাফটাফ চেয়ে এটা ঠিক করে, রাইট সিদ্ধাংশুদা? এই সমস্যাটা হলো কি, একজন ডাক্তার মুখে যখন এইরকম সাম্প্রদায়িক কথাবার্তা উচ্চারিত হয় তখন সংখ্যালঘু সম্প্রদায়কে পালাই যাইতে হয়, এছাড়া সংখ্যালঘু আমরা সংখ্যালঘুদের সাথেই মিশছি। আমি যেখানে বড় হয়েছি আমার 70% সংখ্যালঘু। এই গল্প তো আমরা জানি, আমরা এইটাও তো আমি তো ওনারই গ্রামে, ওনারই থানার মানুষ। আরে আমি তো বললাম, আমি তো এই গল্প তো আমরা জানি। বাড়ির পাশাপাশি না থাকলে শাহাবুদ্দিন ওই বাড়িটা দখল করবো কে? আমি তো কি আর আপনার বাড়ির ওই বাড়ির পাশের হিন্দু বাড়িটা দখল করতে পারবো না? আমাকে দখল করতে হইলে হিন্দু বাড়ির পাশেই আমি একবার ওই জেনেভাতে গেছিলাম, একবার বহুবারই গেছি, মানে গিয়ে একবার একটা বক্তৃতা দিয়েছিলাম যেখানে হিন্দু মুসলমান সবাই ছিল। তো আমাকে একজন জিজ্ঞেস করছে, দাদা আপনারা সব আওয়ামী লীগের পক্ষে, কিন্তু হিন্দু বাড়ি তো আওয়ামী লীগও দখল করে, বিএনপিও দখল করে। আমি যে হ্যাঁ একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো যে বিএনপি কোনো কথাবার্তা করে না, মাইরা কাইটা হিন্দুদেরকে বিদায় করে। আর আওয়ামী লীগ ডাক্তার সাহেবের মতো ঘরে আইসা বসে বলে, বাবু থাকতে তো পারবেন না এই মুসলমানের দেশে, যাওয়ার সময় বাড়িটা আমারে দিয়ে না বর্ডারটা পর্যন্ত পার করে দেবো। কাজে এইটা হলো ঘটনা। আপনার এই যে আমাদের জিয়া ভাই মানে হিন্দু মুসলমানের সম্প্রীতি আনতে চাচ্ছে, হুইচ ইজ ভেরি গুড, কিন্তু না আমাদের পেছনে আমার সাথে কোনো হিন্দু মুসলমানের কোনো নাই। আপনার সাথে আমার অনেক এমপ্লয়ি কিন্তু হিন্দু কাজ করতেছে এখানে। হাতে কিছু আছে, সব বাংলাদেশ শোনেন, আমার বাংলাদেশি হলে হলো যে কে হিন্দু কে মুসলমান আমার সাথে বাংলাদেশের এখনো সব ম্যাক্সিমাম বড় বড় কোম্পানির অ্যাকাউন্টেন্টরা সব হিন্দু। এর মানে এই নয় যে হিন্দুরা খুব ভালোবাসে, মানে একটু চুরি একটু কম করে, মানে একটু বেশি করে, হয়তো একটু কম করে, ভয় একটু কম করে, এই তো আর তো কিছু না। মানে আমি যেটা বলতেছি যে আমাদের দেশে অসাম্প্রদায়িকতা কি, এই জিনিসটা আমাদের এই তথাকথিত বুদ্ধিজীবীরা চিন্তাই করে দেখে না যে হোয়াট ইজ মানে নন কমিউনালিজম। ওই জায়গাটায় যতক্ষণ ধরে ওই শিক্ষাটা যতক্ষণ ধরে না আসবে ততক্ষণ ধরে কিছু আসে যায় না, কিচ্ছু হবে না। হ্যাঁ, আমাদের রাষ্ট্রটি সাম্প্রদায়িক, প্রশাসন সাম্প্রদায়িক, আমাদের বুদ্ধিজীবীরা সাম্প্রদায়িক, এভরিবডি। আমি বলছি রাষ্ট্র সবাইকে সাম্প্রদায়িক করে দিছে, আর সেই এর থেকে বাইরে আসা বেশ কঠিন। আরেকটা পয়েন্ট ছিল, জি জি প্লিজ। এই ডিসকাশন তো শেষ হবে না, কারণ সাম্প্রদায়িকতা আমাদের রক্তের মধ্যে, হিন্দু মুসলিম এত ডিপলি সাম্প্রদায়িক, এটা অর্থ হবে না। এনিওয়ে, সেটা কিন্তু আমাকে প্রশ্ন করেছিলে, প্রশ্নটা হচ্ছে যে গরমের শীতের সময় কিভাবে সার্ভাইভ করা। জি 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 রাইট। শীতের সময় নিজেকে সুরক্ষিত রাখবেন কিভাবে? হ্যাঁ, সুরক্ষিত, এটা নাম্বার ওয়ান। অনেকে আমরা বুঝি না, কাপড়ের মধ্যে লেয়ার পড়তে হয়। অনেকে বড় একটা জাম্বো জ্যাকেট পরে ফেলে, কিন্তু কেউ যদি 3টে গেঞ্জি পরে আর আরেকটা সোয়েটার পরে একটা শার্ট পরে, এই যে ট্র্যাপ হয়ে যে এয়ার, এটা কিন্তু অনেক গরম লাগে, দিন বিরাট একটা জ্যাকেট পরে কাপা। তো এটা ইম্পর্টেন্ট, লেয়ার আপ। তারপরে স্নাগলস উইথ ব্ল্যাঙ্কেট, অবভিয়াসলি কমফোর্টেবল সক্স, বেডের মধ্যে ব্ল্যাঙ্কেটকে বেশি করে রাখা। হট ড্রিঙ্কস এ মাস্ট, কিছুক্ষণ পর পরে হট ড্রিঙ্ক খাওয়া। টার্ন আপ হিট, যখন বেশি ঠান্ডা হবে ঘরের হিটটা একটু বাড়িয়ে দিতে হবে। আর গেট মুভিং, খালি কাঁপলে হবে না, হাঁটাফিটা করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড হচ্ছে যে ইট ওয়ার্ম অ্যান্ড হার্টি ফুড, অ্যান্ড এই এক্সারসাইজ যেটা মুভিং, এটা ইম্পর্টেন্ট, লেয়ার পড়া ইম্পর্টেন্ট, আর ওয়ার্ম ড্রিঙ্ক করা ইম্পর্টেন্ট, মানে ওয়ার্ম ড্রিঙ্কসগুলো।
এগুলো করে বাইরে যখন যাবে অনেক সময় আমরা কি করি, লুঙ্গি পরে বাইরে চলে গেলাম। আমি অনেকে দেখছি বাঙালিরা দেখি বাইরে পরে পরে জ্বর হয়ে গেল, কাশি হয়ে গেল। কিন্তু এইখানে এই দেশে এত সুবিধা, ঠান্ডার সময় গরমের সময় কিন্তু তুমি ন্যাংটা হতে পারবে না, কিন্তু শীতের সময় তুমি যদি লেয়ার পরো, লং আন্ডারওয়্যার, আমি এখন লং আন্ডারওয়্যার ছাড়া যাইতেই পারি না বাইরে। এগুলো কিন্তু ইগনোর করা উচিত না। লেয়ার, লং আন্ডারওয়্যার, ওয়ার্ম ড্রিঙ্ক, এগুলো করতে হবে, হিট থাকতে হবে। সরি আমি ইন্টারাপ্ট করলাম। না, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের সময় শেষ হয়ে গেছে অলরেডি। সো বাট সিদ্ধাংশু দা খুব সুন্দর কথা বলছিলেন। আমার মনে হয় আরেকদিন এটা নিয়ে ডিটেলস আলোচনা করতে হবে। আপনি খুব চমৎকার পয়েন্ট আজকে রেজ করেছেন, এটা অনেকক্ষণ আলোচনা করলে ভালো হতো, বাট টাইম চাইছিলাম। ওকে, শুনবো না আবার অনেক সময়। জি, কাল পরশু একবার এটা নিয়ে আলোচনা করবো, যে আপনি যেটা আলোচনা করছেন আজকে, যে কি সুখে ছিলেন আপনারা আগে, কি সুখে আছেন এখন, কেন এই সুখ এত পিছু পিছু হারছে আপনাদের, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা দরকার, আসলেই দরকার আলোচনা করার, যে হোয়াট ইজ দ্য রিজন, এইটার সমাধান হচ্ছে না কেন। থ্যাংক ইউ জনাব সিদ্ধাংশু গুহ আপনাকে। জি হ্যাঁ বলেন ইব্রাহিম ভাই। না একটা মানে ওই কিছু কিছু ফেক মিডিয়ার মধ্যে একটা ভুয়া তথ্য চলে যাক এখানে টাইম টেলিভিশনে, আমি চাই না। এটা তো মানে আপনাদের ফেক নিউজ বলা যায় না। সবকিছু নিউজ দেওয়ার পরেও মানে আমাদের এই সাংবাদিক ভাই যেটা বলেন নাই, ওই মিডিয়াগুলা যেটা দেয় নাই, যে ফ্লোরেন্স অ্যাক্ট অনুযায়ী বলা আছে যে কোন সময় 20 দিনের বেশি রাখা যাবে না উইদাউট এ লাইসেন্স ফেসিলিটিস। ওই জিনিসটা মানে পাস কেটে গেছে। জি, ঠিক আছে, দরকার নেই এত ডিটেইলস যাওয়া দরকার নেই, আমাদের হচ্ছে ইনফরমেশনটা দিয়ে দিলাম। সো বাচ্চাদেরকে আপনি আটক করার তো দরকার তো নাই ভাই, বাচ্চাদেরকে আটক করে আর এত কোলাহল করে দুনিয়াতে কি আপনি দুনিয়া নিয়ে কবরে যাবেন? এত বেশি করে লাভ কি আপনার? কালকে যদি আপনার কাউকে এইভাবে বাচ্চা একটা আটক রাখে, তখন আপনি এটা কষ্টটা বুঝবেন। আমার আপনার আইন কি বলতেছে সেটাই বলতেছি। না না, ঠিক আছে, আইন তো মানুষের জন্য, আইন তো এমন না যে এটা আকাশের ওই এলিয়েনের জন্য, আইন তো মানুষের জন্য, রাইট? তো মানুষের বর্ডার খুলে দেন, এই বর্ডার তো বর্ডার, আমি তো ওই বর্ডার, আপনি তো পট করে বর্ডারে চলে আসে, বর্ডার খুলে দিতে কেউ বলে নাই তো, বর্ডার খুলে দিতে কেউ বলছে না। আইন প্রয়োগ, আইনের শাসন, আইনের লালন সবাই মেনে চলবেন, এটাই সবাই চায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আরিফ আপনাকে, থ্যাংক ইউ জনাব শাহাব আহমেদ, থ্যাংক ইউ জনাব সিদ্ধাংশু গুহ, থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন এন্ড প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।